সালমান শাহকে মারা হয়েছে শাবনুর যে ফ্যানটা দিছিল টেবিল ফ্যান, ওই ফ্যানের তার দিয়ে। শাবনুরের সঙ্গে সালমান শাহের একটা কানেকশন আছে, যেটা সামিরাও বলছে সে সন্দেহ করতো, কিন্তু নীলান্টি বলছেন যে শাবনুরের সাথে সালমানের কোনো রকম সেই রকম সম্পর্ক ছিল না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে গিয়ে যে এই মামলার 11 জন আসামি, এর মধ্যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বরকে বাদ দিয়ে 4 নম্বরের প্রতি কেন পুলিশ এত ইয়ে হইলো, কঠোর হইলো? সামিরাকে কেন ধরছে না, বা এর আগে যারা আসামি ছিল তাদেরকে কেন ধরছে না? এই বিষয়টা নিয়ে কি আলাপ হয়েছে বা কি প্রক্রিয়া হচ্ছে সেটা আপনি আর আদালত জানেন, সাধারণ মানুষ সেটা কম জানে। আপনার সেই অবজারভেশন বা কি প্রক্রিয়াটা কি হচ্ছে? আমার অবজারভেশন, আমার জোর দাবি সামিরার মা, দেখেন আমি 2টার সময় খবর পাইছি সালমান শাহরে, আমি জুম্মার নামাজ পড়ে খবর পাইছি। আমি বলছি এয়ারপোর্টে নক করো, যে কোনো একজনকে, যদি টিকিট না থাকে টিকিট একজনকে বাদ দাও, বলে কুমকুম মামা যাবে ঢাকায় ইমার্জেন্সি, 2টা টিকিট আমার দরকার, বাদ দিয়ে আমার টিকিট বুক করো। আমি গেছি ঢাকায়, লাশ আনছি। সামিরের বাপ কেন বলে যে সে বাইরুট গেছে? তার মেয়ের জামাই মারা গেছে, তার তো আরো আগে যাওয়ার কথা। মিথ্যাবাদী। সে ওই দিন ঢাকায় ছিল, তার বউ ঢাকায় ছিল, বুঝছেন? আমার কোশ্চেনটা অন্য। আমার কোশ্চেন হচ্ছে যে সামিরা বা আগের 3 জন আসামিকে কেন না ধরে ডনকে প্রায়োরিটি দিচ্ছে? ওয়াই ডন? ডন এয়ারপোর্টে গেছে বলেই, নাকি অন্য কোনো কারণ আছে? না, বেটা বলে মিলে গেছে, নাকি ডন ডন অপেক্ষাকৃত দুর্বল, তার পয়সা কম, তার ধরা সহজ, নাকি এই ধরনের কারণ আছে? এইরকম হইতে পারে। প্লাস বেটা বলে মিলে গেছে, ধরে ফেলি, বুঝছেন? শুধু শুধু যে আইন আদালত যে ধরছে তা না, ডনের শত্রুপক্ষ তারাও ধরাইছে। ধরা দিচ্ছে, উত্তর পেয়ে গেছি। তৃতীয় কোশ্চেনটা হচ্ছে, ডনের সঙ্গে সামিরার ছবি বলে একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, আসলে এই ছবিটা কার? এটা কি সামিরা ডনের সঙ্গে? আমি যতটুকু জানি সামিরার। কারণ আমাদেরকে আমি আমি ওই সময় যতটুকু দেখছি সামিরার ছবি, সামিরা অনেক শুকনা পাতলা ছিল, আর ডনের সঙ্গে যে মেয়েটা, সেই মেয়েটা একটু বাল্কি, মিসম্যাচ হয়। সো এটার কি কোনো প্রমাণাদি বা সাক্ষী বা কেউ স্বীকার করছে এটা সামিরা? এখনো কেউ স্বীকারই করছে না। না, কেউ কেন স্বীকার করবে? ডনকে যে ধরা পড়ছে, ডনকে রিমান্ডে নিলে স্বীকার করবে? স্বীকার করলে তো তার ফাঁসি হবে বা যাবজ্জীবন কারাদণ্ড হবে। সামিরা স্বীকার করবে নাকি? কেউ তো স্বীকার করবে না। স্বীকার করানোর অধিকার হলো আইন আদালতে। আমি উত্তর পেয়ে গেছি, ওটা আপনি মনে করছেন ওটা সামিরা। তৃতীয় বা এরপরের কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে সামিরা প্রতিনিয়তই বলে আসতেছে এটার সঙ্গে সে জড়িত না, এবং সালমান শাহ যদি আত্মহত্যা করে থাকে, তার আত্মহত্যার পেছনে একটা প্ররোচনা হয়েছে। সেই প্ররোচনার জন্য অনেকেই দাবি, অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত বা অনেক যারা এটা নিয়ে আমরা কন্টেন্ট বানাই, তারা অনেকেই বলছেন যে এখানে শাবনুরের একটা কানেকশন আছে, শাবনুরের সঙ্গে সালমান শাহের একটা কানেকশন আছে, যেটা সামিরাও বলছে সে সন্দেহ করতো, কিন্তু নীলান্টি বলছেন যে শাবনুরের সাথে সালমানের কোনো রকম সেই রকম সম্পর্ক ছিল না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি এই বিষয়টাকে দেখছি, যেমন বলি আপনাকে, ডন বলছে যে সে জানাজায় আসে নাই, ওই দিন হরতাল ছিল। বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ডনের আমি আরেকটা স্টেটমেন্ট পাইছি, আপনাকে একটু জানাই দিই আপনার জ্ঞাতার্থে। সেটা হচ্ছে গিয়ে ডনকে, সেই ইন্টারভিউটা আবার আসবে একটু কয়েকদিন পরে, ডনকে একজন ফাইট অ্যাকশন ডিরেক্টর ডনকে সামনাসামনি জিজ্ঞেস করছে যে ভাই, 20 বছর পরে, ভাই বলেন তো ঘটনাটা কি হয়েছে, ওই দিন আপনি কেন যান নাই? ডন ওই ফাইট ডিরেক্টরকে বলছে যে আমাকে সরাসরি পুলিশ প্রশাসন থেকে ফোন দিছে যে আপনি যদি সামনে আসেন, আপনি মবের পাল্লায় পড়বেন, আপনাকে মেরে ফেলবে, কারণ আপনাকে সন্দেহ করছে। সো আপনি লুকায় থাকেন, আপনার আসার দরকার নেই। সেটা কি পুলিশের তথ্য পেয়ে পুলিশের সাথে কমিউনিকেশন করে সে যায় নাই? এটা হচ্ছে রিসেন্ট একটা আপডেট। আচ্ছা, বাট তার আগের আপডেট হলো যে বাংলাদেশে হরতাল ছিল, কখনোই হরতাল থাকে না, কিন্তু বাংলাদেশের ইতিহাসে শুক্রবারে কোনোদিন হরতাল হয় নাই। আচ্ছা, বাদ দিলাম, তাদের দাফন করছি। দ্বিতীয়বার যখন কবর থেকে উঠানো হয়, সে দাবি করে সালমান শাহর বেস্ট ফ্রেন্ড, সে তখন হাজির হইল না কেন?
রাইট। এই 2096 থেকে 2026 পর্যন্ত একদিনের জন্য সিলেট সে যায় নাই কেন সালমান শাহর খবরে, একদিনের জন্য সালমান শাহর বাড়িতে যায় নাই কেন, বা কুমকুম মামারে ফোন করে নাই কেন, Right. মামা কেমন আছে। Right. শোনেন, এইগুলা কিছু, এইগুলা এই লুকায়িত জিনিসই প্রমাণ করে যে ডাল মে কুছ কালা হয়। আচ্ছা, আরেকটা কোশ্চেন, চিরাগে কখনো সালমান শাহ তার শ্বশুর বাড়িতে উঠতো না, হ্যাঁ। উঠতো ক্লাবে। হ্যাঁ, ক্লাবে। আমি যদি আমার আমি ম্যারেড, আমি যদি আমার শ্বশুরবাড়ির এলাকাতে যাই, সেখানে শ্বশুরবাড়িতে না গিয়ে যদি আমি ফেরত আসি, তাহলে তো আমার খবর আছে। ওইখানে তো তারা হামলা করা হয়েছিল। তাহলে তো আমার খবর আছে, বিষয়টা এরকম। তো সেই জায়গা থেকে, সেই প্রেক্ষাপট থেকে তার শ্বশুরবাড়িতে যাওয়া না যাওয়ার পেছনে কারণটা কি? তাকে একবার হামলা করা হয়েছে, জীবন দাসের হামলা, সেটা ডন জানে। সেই হামলাটা কি শ্বশুর বাড়িতেই হয়েছে না শ্বশুরবাড়ির এলাকায় হয়েছে? শ্বশুর বাড়ির সামনেই হয়েছে, আচ্ছা, সে জানে। সেই হামলাটা কারা করছে? কারা করতে সেটা ডন জানে, ডন জানে, স্বামীরা জানে, আমি কেমনে জানবো? আমি তো আরেকটা দীর্ঘদিন আরেকটা তথ্য আসে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে সামিরার ওই এলাকায় একটা ছেলের সঙ্গে অ্যাফেয়ার ছিল। হ্যাঁ, কয়েকটা প্রমাণও নাকি সালমান শাহর হাতে হুম, আছে, সেটা হুম। পেয়েছিলেন সালমান শাহ। তো সেই সম্পর্কে আপনি কতটুকু জানেন? এটা সম্বন্ধে আমি তেমন কিছু জানি না। তবে আমি আমেরিকান প্রবাসী, আমি যখন রিটায়ার্ড করলাম, বিভিন্ন দেখছি আমি আর কাজ করবো না, আমার সুস্থ জীবন চাই, আমি সালমান শাহর ফার্স্ট পোস্টমর্টম, সেকেন্ড পোস্টমর্টম রিপোর্ট, দ্যাট ইজ হোয়াট আই এম টেলিং ইউ, ভেরি 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 ইম্পর্টেন্ট, দুইটা নিয়ে আমি আমেরিকায়, আমার এক বন্ধুর বউ ওইখানে বেলভিউ হসপিটালের অ্যানাটমি প্রফেসর, উনি চিফ, মানে পোস্টমর্টম ডিপার্টমেন্টের হেড, ওকে দিলাম, দিয়ে বললাম ভাবি আমি এগুলা লেখা বুঝি না, তুমি অ্যানালাইসিস করে আমারে জানাও তো এটা কি ঘটনা। 3 দিন পরে ভাবি আমাকে ফোন করে ডাকলো, ডাইকে হাইসা বললো তুমি কি মনে করো? আমি বললাম আমি কিছু মনে করি না, তুমি আমার বলো। বললো যে দেখো, শ্বাসরুদ্ধ হয়ে করে মারার অনেকগুলো উপায় আছে, বালিশ চাপা, মুখে হট দেওয়া, গলায় দড়ি দিয়ে দুই দিকে দুইজন টান দেওয়া, অনেক ডকুমেন্ট আছে। বাট এই 2 পোস্টমর্টমের রিপোর্টে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, ওয়ারেন্টি দিচ্ছি, এটা ফাঁসি লাগার আসামি নয়। আমরা তাহলে কি? উনি বলছে যে হয় বালিশ দিয়ে চাপা দিয়ে মারছে এবং রশি দিয়ে টান দিয়ে মারছে। সেই রশিটা, এগুলা সব ঝুলন্ত মিথ্যা। সেই রশিটা কাটা যেভাবে হয়েছে সমান ভাবে, এটা অ্যান্টিকেটার দিয়ে কেটে লটকানো হয়েছে। সালমান শাহকে মারা হয়েছে শাবনুর যে ফ্যানটা দিছিল, টেবিল ফ্যান, ওই ফ্যানের তার দিয়ে, যার জন্য সেই ফ্যানটা ঘরে পাওয়া যায় নাই, পরের দিন ডাস্টবিনে পাওয়া গেছে এটা ভাঙা অবস্থায়। দারোয়ান তুলে এনে বলছে যে এই ফ্যানটা নিচে পাইছি, কি করবো? কি করবো, তুমি নিয়ে যাও। আলামত। আচ্ছা, সালমান শাহ যেই ছেলেটিকে নিজের ছেলে বলে আদর করতেন, খুব আদর করতেন, ওমর, রাইট? রিসেন্টলি বোধহয় আপনার একটা পোস্ট দেখছি, ওমরের একটা ছবি সহ, তার গাড়ির নাম্বার প্লেট সহ। তো ওমর কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে, বা তার কোনো বয়ান বা তার কোনো কথা কি বা পুলিশ তার কাছ পর্যন্ত গেছে কিনা? শোনেন, আজ পর্যন্ত আমি গর্ববোধ করি যে সিলেটে একমাত্র ব্যক্তি আমি যে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে এক গাড়িতে চড়েছি, এক টেবিলে বসে ভাত খেয়েছি। এটা আমার গর্বের বিষয় নয় কি? গর্বিত হওয়ার কথা না? আলহামদুলিল্লাহ। সালমান শাহ এই ছেলেটাকে ডলির ছেলে, কাজের বুয়ার ছেলে, সে ছেলে বানাইছে, একসাথে নিয়ে ঘুমাইছে, এক টেবিলে খাইছে, দামি দামি খেলনা কিনে দিছে, ভালো কাপড় দিছে, কিনে কুলে নিছে, কাঁধে নিছে। সে অবুঝ ছিল, মানলাম। সে বড় হওয়ার পরে সে তো কি জানে না যে সালমান শাহ তাকে ছেলে বানাইছিল? তার মাও তো তাকে বলার দরকার যে তুই একটা গ্রেটফুল ব্যক্তি। সে আজ পর্যন্ত যোগাযোগ করে নাই। কি কারণে, কার ইঙ্গিতে, কার ইশারায় সে যোগাযোগ করে নাই, কেন করে নাই? সে, আমি জানি, তার বাড়িতে আমি নিজে গেছি, তার মার সাথে কথা বলেছে, তার মা আমার চেনে নাই। আমি ফকিরের ট্রেস্ট ধরে গেছি, বুঝছেন? যেটা পিবিআই করার কথা, যেটা সিআইডি করার কথা, তারা করে নাই। তার বোনদের নাম নিছি, আমি এনজিওর কর্মী হয়ে গেছি, তার ঠিকানা নিছি, তার ছবি কালেকশন করছি, সে যে গাড়ি চালায় গাড়ির নাম্বার আমি কালেকশন করছি, করে আমি ফেসবুকে দিছি যে সে তো গর্বিত হওয়ার কথা। যেই কাজটা তদন্ত কমিটি করার কথা ছিল, পুলিশের করার কথা ছিল, সেটা আপনি করেছেন। অবশ্যই। রাইট। আবুলের বাড়িও আমি বের করেছি, আবুলের সাথে আমি কথা বলেছি। আবুল যে জায়গায় থাকে
সেই জায়গায় সব লোক গরুর পালে আর ঘাস কাটে। সেই জায়গায় আবুল 1 কোটি টাকা দিয়ে দুতলা বাড়ি বানাচ্ছে। এলাকার লোকজনের প্রশ্ন, এই লোক এত টাকা পাইলো কই? আমি আবুলকে প্রশ্ন করে, আবুল কি বলেছে জানেন? তার শালা কাতার থেকে টাকা পাঠাইছে, কাতার থেকে টাকা পাঠাইছে এবং সে ঘর বানাচ্ছে। আচ্ছা, এখন কাতার থেকে কোন অ্যাকাউন্টে টাকা পাঠাইলো, কেমনে পাঠাইলো, তার ফোনের সাথে কার কার লিঙ্ক না লিঙ্ক, কার সাথে যোগাযোগ আছে, সেটা সিআইডি পিপিআই তাদের মামলা। আমি কি করবো? আমি কি সিআইডি? আমি কি ডিবি? এখন বাবা এই যে ওমর, আবুল, ডলি, মনোয়ারা, এদেরকে যেন পুলিশ তাদের আওতায় নেয়, এই ব্যাপারে আপনারা আইনি কি পদক্ষেপ নিচ্ছেন? আমি কি আইনি পদক্ষেপ নেব? এটা তো আইনের কাজ, আইন করবে। আমি কি পদক্ষেপ নেব? মামলা, আইনের কাজ। মামলায় তাদেরকে উল্লেখ করা। হ্যাঁ, সেটা মামলায় আপনাকে আমি একটা জিনিস দেখাই, আপনি আশ্চর্য হবেন। একজন রিটায়ার্ড জাস্টিস, বাংলাদেশের রিটায়ার্ড জাস্টিস, চিফ জাস্টিস, উনি আমাকে এইটা লিখে পাঠাইতেন। 2025 সালের 20 অক্টোবর আদালতের জজ রায় ঘোষণার সময় বলেছেন, সালমান শাহের বুকের বাম পাশে এমন একটি আঘাতের চিহ্ন দাগ পাওয়া গেছে যা কোনো মতেই আত্মহত্যা হতে পারে না, এটা হত্যা। এই মর্মে আদালত এই অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরিত করার নির্দেশ দেন। অর্থাৎ সালমান শাহকে যারা হত্যা করা হয়েছে, এটি আদালতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এবং এটি একটি হত্যা মামলা। আদালত বলেনি এটাকে হত্যা মামলা হিসেবে বিবেচনা করা হোক, বরং বলেছেন এটাকে হত্যা মামলায় রূপান্তরিত করা হোক। যখন কোনো মামলা হত্যা মামলা হিসাবে বিবেচনা করা হয়, তখন সেটা হত্যা নাকি আত্মহত্যা নিয়ে একটা ডাউট থাকে। কিন্তু যখন কোনো মামলা হত্যা মামলায় রূপান্তরিত হয়ে যায়, তখন তাতে আত্মহত্যার কোনো অবকাশ থাকে না। তথাপি মিডিয়ায় বলা হচ্ছে আদালত বাদীপক্ষের আবেদনের ভিত্তিতে এটাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। এসব অপপ্রচার কেন চালানো হচ্ছে? সেদিন আদালত আরো বলেছেন, সালমান শাহ এর মামলাটির সাথে শুরু থেকে এই পর্যন্ত পদে পদে অন্যায় করা হয়েছে, তাই অতি দ্রুত এই মামলার জন্য নিষ্পত্তি করা হয় এবং পুলিশ প্রয়োজনে আসামি সহ সন্দেহভাজন যে কোনো কাউকে যে কোনো সময় গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করতে পারে। আমি বাকিটুকু, এজন্য আদালতের কোনো অনুমতির প্রয়োজন হবে না। মাননীয় জজ সাহেব আদালতে রায় দিয়েছেন এটি হত্যা। সেক্ষেত্রে মিডিয়া সাংবাদিক কেন বলছে সঠিক তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে এটি হত্যা না আত্মহত্যা? অ্যাকর্ডিং টু কোর্ট এটি হত্যা, তাই এখনই তদন্তে বের হয়ে আসবে এই খুনের সাথে কারা প্রত্যক্ষভাবে জড়িত। তার মানে আপনাদেরকে উল্লেখ করা দরকার, পুলিশ চাইলে যে কোনো সময় তাদেরকে অ্যারেস্ট করতে পারে। তো পুলিশ, আই গট ইউর পয়েন্ট। পুলিশ তাহলে চাইলেই ওদেরকে দিতে পারে, এটা পুলিশের সদিচ্ছা। আপনাকে অ্যারেস্ট করতে পারে, আমাকে অ্যারেস্ট করতে পারে। রাইট, এখন এটা পুলিশের সদিচ্ছা। জি, আপনাকে বুঝতে পারছি। বুঝতে পারছি। আপনার তরফ থেকে আমি চাচ্ছি এটা জনগণ জানুক। বুঝছেন? এখানে মামলার আসামি অমুক অমুক বলার দরকার নাই। এই ব্যাপারে পুলিশ যদি চায়, আইন আদালত যদি চায়, আমাকে আপনাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করতে পারে। যে কেউ বাজে মন্তব্য করে বা কোনো কিছু করে, তাইলে সে জানে তাকেও গ্রেফতার করা হইতে পারে। বাবা, এখন যে কোশ্চেনটা করবো, এই কোশ্চেনটা আপনি চাইলে উত্তরটা এড়াই যেতে পারেন। এটা খুবই বায়াসড একটা কোশ্চেন, পলিটিক্যাল বায়াসড একটা কোশ্চেন। আমরা আমাদের আইন ব্যবস্থা সম্পর্কে কম বেশি ধারণা রাখি। এখানে একটু টাকা খাওয়াইলে অনেক কিছু সম্ভব, যদিও আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি কথাটা বলছি। কিন্তু যেটা হয়, লিগালি যেটা হয়, এবং এখানে যারা যারা এই মামলার আসামি তাদের অনেকেরই অনেক টাকা। আপনারা তো লিগাল, আপনারা তো আর এটার জন্য টাকা খরচ করবেন না, বাট যে আসামি তারা টাকা খরচ করবে এটা থেকে বাঁচার জন্য। সো টাকার কাছে যদি ধরে নেই, আগে যে কয়টা বিচার কার্য হয়েছে সেগুলো টাকার কাছে হেরে গেছে, এবারও কি বিচার কার্যটা টাকার কাছে হেরে যাবে? আমি আশা করি না, কারণ যারা এটা হ্যান্ডেল করতেছে এরা অতি ধার্মিক মানুষ, আল্লাহ ভীরু মানুষ, মা ভীরু মানুষ, বাবা ভীরু মানুষ। এরা এটা করবে না ইনশাল্লাহ। আমার কোনো অভিযোগ নাই তাদের বিরুদ্ধে, তারা অতি পায়াস মানুষ, ইনশাল্লাহ। এবং আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে যে প্রতিবারই সালমান শাহর মৃত্যুর দিন ঘটে আসলে একটা
আসামি, আপনাদের 11 জনের একটা আসামি, একটা এসে এক এক ধরনের বিবৃতি দেয়, পরে এসে বলে আমি পাগল ছিলাম। হ্যাঁ ঠিক আছে। আগের বার রুবি বলছে, এবার রিজভী এসে বলছে। এই তো সেপ্টেম্বর মাস। হ্যাঁ, আগের বার রুবি বলছে, এবার রিজভী এসে বলছে। যারা ইউটিউব ব্যবসায়ীরা অনেক অনেকবার সামিরার বক্তব্য নিছ, ফয়সল মাহমুদ সহ অনেকে দেখি যাও সামিরার বক্তব্য এবার এই 19 সেপ্টেম্বর সামনে আসতেছে, যাও 6 সেপ্টেম্বর 19 সেপ্টেম্বর যাও, সামিরা ইন্টারভিউ নাও, বেটা হও যদি ইন্টারভিউ নিবা, বুঝছো? আগে ভিউ কামাইছো, এখন সামিরাকে ইন্টারভিউ নাও, নিয়ে আমাকে বলো যে সামিরা কই আছে, প্রমাণ করে দাও, কোন জায়গায় আছে প্রমাণ করে দাও। হ্যাঁ, এখন সামিরা, আমরা এর আগে একটা অনলাইন ভিডিওতে দেখছি, সাংবাদিক তার বাসায় গেছে, তার বাসা থেকে দারোয়ান জানাইছে, সে বড় বড় লাগেজ নিয়ে তার গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে গেছে, কোথায় গেছে তারা জানে না, মামলা হওয়ার পরে। হ্যাঁ, তো সামিরা ধরে নিচ্ছি যেহেতু কেউ জানে না, তার মানে সে পালাইছে। সামিরা তো অনেক বড় বড় কথা বলছে যে আমি কোথাও পালাই নেই, আমি যাই নেই, আমি আসি, আমাকে যে কোনো সময় জিজ্ঞেস করলে পাবে। তো এখন সামিরার পালানোর দরকার হইলো কেন? এই রায়টা হওয়ার আগে সামিরা ছিল সরব, বিউটি পার্লার ওপেনিং, হ্যাঁ। বিভিন্ন স্টেটমেন্ট দেওয়া, হ্যাঁ, মহিলা গুন্ডামি করা, দিস এন্ড দ্যাট। এখন নীরব কেন? নীরব মানে নীরব বলতে কি, সে তো ট্রেসলেস। টেস্টলেস। হ্যাঁ, তার কারণ হইলো আমি দোষী। যদি সে দোষী না হইতো, সে প্রকাশ্যে আসতো। আমি বুঝতে পারছি জিনিসটা ক্লিয়ারলি, সে প্রকাশ্যে আসতে পারতো, কিন্তু প্রকাশ্যে আসতেছে না কেন? আপনারা বিবেচনা করেন। সেটাই আমি আপনার কাছে কোশ্চেনটা রাখছি, আপনার অবজারভেশনটা কি, এটার কারণটা কি হতে পারে? সে দোষী, সেজন্য সে গোপনে চলে গেছে, রাইট, গোপনে চলে গেছে। এবং দেশবাসীর কাছে একটা স্পেশাল আবেদন করতেছি। আজকে হলো আমাদের এখানে বুধবার, বৃহস্পতিবার, কাল 12টা পরে হবে, রোববারে আমি শুনতে পাইছি, আমি খবর পাইছি গাছের ডাল আছে, পাতা আছে, আমি মনে করেন পাতা। রোববারে হাইকোর্টে সামিরার বেল মুভমেন্ট করা হবে। সতর্ক থাকেন, সজাগ থাকেন, কুমকুমের জন্য দোয়া কইরেন। আপনাদেরকে ক্লু দেব, বের করার দায়িত্ব আপনার। এখন আর আগের বাংলাদেশ নাই, 71-এর পরে আরেকটা স্বাধীনতা আমরা পাইছি, আমরা সুন্দর একটা দেশ পাইছি। আপনারা জাগ্রত থাকেন, সজাগ থাকেন, রোববারে বেইলের জন্য মুভ করবে, আপনারা খেয়াল করেন হাইকোর্টে। এই যে ডন ধরে আছে, আচ্ছা, ডনকে জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয় নাই। হ্যাঁ, আপনাদের দাবি কি ছিল, বা আপনারা কি চাই, বা অনেকেই চাইছে যে ডন যদি রিমান্ডে যাইতো অনেক কথা বলে দিত জিজ্ঞাসাবাদে। তো তাকে রিমান্ডে না নেওয়াটা কি ওই যে আগের মতো যে আইন বিচার ডিলে হওয়া, মানে বিষয় পুরো ঘটনা? এভরিথিং বিলংস টু মিসআন্ডারস্ট্যান্ডিং। আমার আইও, উনি উমরা হয়েছিলেন, ওনার মা ওয়াইফকে নিয়ে উনি আসছেন, উনি রিমান্ডের ব্যবস্থা করতেছেন, এবং আইনত যেটা ল অনুযায়ী, সিস্টেম অনুযায়ী রিমান্ডে যেভাবে নেওয়া হবে, রিমান্ডের আবেদন করা হবে, রিমান্ডে নেবে। অপেক্ষা করেন, অপেক্ষাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। মানে রিমান্ডের আবেদনটা আরো পরে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমার জানার ছিল, আমি মিস করে গেছি। রিজভী যখন আদালত থেকে জামিন নিয়ে বেরোলো, ওই দিনই তারা প্যাকেট করে পাঠাই দিল। কে পাঠাইলো, কারা পাঠাইলো, এত টাকা? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সে তার স্টেটমেন্ট বলছে তার বয়স তখন 17, সে প্লেন রিজার্ভ করে গেছে। রিজভির বাড়ি কই, বাপ কই, মা কই, কেউ নাই। এবং সে এটা বলছে, আমার মোবাইলটা হারাইলে পুলিশ ইচ্ছা করলে, ওয়ালাইকুম সালাম, যাও বাবা আসতেছি, 10 মিনিটের মধ্যে বের করতে পারে, কিন্তু সদিচ্ছার অভাব। রিজভির বাপের বাড়ি কই, তার আত্মীয় স্বজনকে, রিজভি কি করে না করে, কিভাবে লন্ডন গেল, লন্ডন যাইতে হইলে ভিসা লাগে না, সে স্টেটমেন্টে বলছে আজিজ মোহাম্মদের পার্টনার, সে প্লেন রিজার্ভ করে গেছে। এগুলো হাস্যরস। মামলাটারে অন্যদিকে ধাবিত করার রাস্তা। প্রকৃত ঘটনাটা কি? হ্যাঁ, প্রকৃত ঘটনাটা কি, কিভাবে গেল? প্রকৃত ঘটনা হলো, তারা তো সে এইটাও দাবি করছে সে নাকি আপনাদের আত্মীয়। না 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 না, কোনো আত্মীয় না, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। সে হুট করে বাসায় গেছে, যায় পরিচয় দিছে এমন একজনের, দিয়ে বসছে, বসার পরে সালমান শাহর মা আসছেন, এসে কথাবার্তা বলে ভুল ত্রুটি দেখছেন, দেখার পরে উনাকে ফোন করছেন, কারণ উনি জানেন যে যার পরিচয় দিচ্ছে সে তো লন্ডনে,
তার পরিচয় কেন দেবে? এরপরে প্রকাশ পাওয়ার পরে উনি থানায় ফোন করছেন, থানায় এসে নিয়ে গেছে। হুম। এই 164, 161 এগুলা সব রিজভি নিজের থেকে দিছে, আচ্ছা, নিজের থেকে দিছে। তা আমি জানতে চাচ্ছি সে তাকে বিদেশে গেল কোন প্রক্রিয়ায়? কোনটা ইনভেস্টিগেশন? বা জামিন পেয়েই সে বিদেশে পালাচ্ছে? কেমনে গেল সেটা আমি কেমনে বলবো? আপনারা জানেন কি? আমি তো সিভিলিয়ান। আপনাদের কাছে কোনো তথ্য আছে? না, আমার কাছে কোনো তথ্য, এটা পিবিআই জানবে, পুলিশ জানবে, সিআইডি জানবে, তারা তদন্ত করে বের করবে। আমার আপনি একজন নিরপেক্ষ, আপনি কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটার, আপনি সত্তরে ভালোবাসেন, আল্লাহরে বিশ্বাস করেন, সেই বিশ্বাসের পরিপ্রেক্ষিতে আপনি যেন আপনি চেষ্টা করেন, যত উপাত্ত তথ্য উপাত্ত লাগে আমি আপনাকে দেব। বাবা, শেষ করার I trust আগে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? সালমান শাহ ভক্তবৃন্দ, আসসালামু আলাইকুম। সবার দীর্ঘায়ু কামনা করি। সকল সালমান শাহ ভক্তবৃন্দ, এরা হইল প্রাইভেট গোয়েন্দা। স্বামীরা কোন দিকে যাচ্ছে, ডন কোন দিকে যাচ্ছে, ডলি, মনোয়ারা কে কোন জায়গায় আছে, আপনারা বের করে দিচ্ছেন আমাকে। আপনারা আমার সালমান শাহ প্রাইভেট গোয়েন্দা, ঠিক আছে? দিয়ে যান। আমরা সালমান শাহ ভক্তবৃন্দ সবাই আমাদের এক পরিবার। সবার জন্য দোয়া রইল, মায়া রইল, সাথে সাথে ইনার জন্য দোয়া রইল, মায়া রইল। ইনাকে চিনলে কোনো গোপন তথ্য থাকলে ইনাকে দিবেন, ইনাকে দিবেন। থ্যাংক ইউ। ইনি আমার না, আমি আল্লাহর কসম করে বলতেছি, ইনি আমার না, আমার প্রতি বায়াস্ত না। আজকে দীর্ঘদিন পরে উনার সাথে আমার দেখা হয়েছে। উনি সত্যের মোকাবিলা করেন সব সময়। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।